একযুগেও ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কাজ শেষ না হয় ক্ষুব্ধ স্বজনহারা পরিবারগুলো। প্রথম প্রহরে বঙ্গবন্ধু এভিনিউতে মোমবাতি প্রজ্বলন। ৩ বার তদন্ত ও আসামিরা একাধিক মামলায় জড়িত থাকা ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কাজে বিলম্ব, দাবি রাষ্ট্রপক্ষের। এবছরই আইনি প্রক্রিয়া শেষ করার আশাবাদ। রাজধানীতে এবার সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট বসতে পারে ২১টি স্থানে। রাজনৈতিক প্রভাবে ইজারা না দেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। ঈদে ঘরমুখী যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিং স্লিপ জমা কাল থেকে। স্টিমারের বুকিং ১ সেপ্টেম্বর। কালোবাজারি প্রতিরোধে ব্যবস্থা। এবং গাজীপুরের চন্দ্রায় সুতা কারখানার আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ভবনে ফাটল, ধসের আশঙ্কা, সব মালামাল পুড়ে ছাই। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। আজ ভয়াল ২১শে আগস্ট। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে নৃশংস গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগ নেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪ জন। গ্রেনেড স্প্লিন্টারের আঘাতে আহত হন আরও ৩ শতাধিক নেতাকর্মী। ২১শে আগস্টের প্রথম প্রহরে নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে মোমবাতি প্রজ্বলন করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামে একটি সংগঠন। এ সময় তারা মোমবাতি হাতে ২৪ মিনিট নীরবতা পালন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে অস্থায়ী বেদিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করবেন। একযুগেও শেষ হয়নি বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কাজ। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চললেও ২২৪ জনের সাক্ষ্য গ্রহণেই কেটে গেছে ১২টি বছর। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ৩ বার তদন্ত হওয়ায় এবং আসামিরা অন্য মামলায় জড়িত থাকা সহ নানা কারণে বিলম্বিত হয়েছে বিচার কাজ। এবছরই সব আইনি প্রক্রিয়া শেষ হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আফজাল হোসেনের রিপোর্ট। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে নৃশংস গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগ নেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪ জন। আহত হন ৩ শতাধিক নেতাকর্মী। আহতদের অনেকেই এখনো শরীরে বৃদ্ধ স্প্লিন্টার নিয়ে যন্ত্রণাকাতর জীবন কাটাচ্ছেন। তাদের দাবি দ্রুত বিচার শেষ করার। আমি দাঁড়ায় দেখছি আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, নিচে সমস্ত স্যান্ডেলগুলা, আর মনে হচ্ছিল যেন বেশ পড়ে আছে কিছু লোক, মনে হচ্ছিল যেন লাশ। জ্বর থাকে, গরমে সহ্য হয় না, আর চুলকায়, এবং ভিতরটা যেখানে স্প্লিন্টার থাকে মাংসের ভিতরে কামড়ায়। বর্বর এই হত্যাকাণ্ডে যারা ছিল তাদের এই বিচারটা আমরা দেখব, তাদের শাস্তিটা আমরা দেখব। তবে এক যুগ পরেও বিচার আটকে আছে সাক্ষ্য গ্রহণে। বিএনপি জামাত জোট সরকারের আমলে জজ মিয়া নাটক, তত্ত্বাবধায়ক সরকারের সময়কার হওয়া তদন্তে গ্রেনেডের উৎস অনুসন্ধানে অধিক মনোযোগ দেয়া এবং হামলার মূল পরিকল্পনাকারীদের আড়াল করা সহ নানা কারণে বিলম্ব হয়েছে এ মামলার বিচার কাজ। সবশেষ ২০১২ সালে অধিকতর তদন্তে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ আরও ৩০ জনকে আসামি করা হয় এই মামলায়। এ নিয়ে এ মামলায় মোট আসামি দাঁড়ায় জঙ্গি নেতা মুফতি হান্নান ও তারেক রহমান সহ ৫২ জন। দ্রুত বিচার আদালতে এ মামলা চললেও ১২ বছরে এসে সবেমাত্র সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে পৌঁছেছে। এই বছরের মধ্যেই এই মামলার রায় এবং নিষ্পত্তি হবে। সাক্ষ্য প্রদান এবং জেরা থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে, আমরা আশা করি সর্বোচ্চ শাস্তি ন্যায় বিচারের স্বার্থে। আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, রাজনৈতিক কারণে পলাতক তারেক রহমানকে এ মামলায় জড়ানো হয়েছে। মুফতি হান্নান 164 করিয়ে 2টা জায়গার কথা বললেন, হাওয়া ভবন এবং আব্দুল সালামান পিন্টু বাসা ধানমন্ডি। এই যে 2টা ঘটনার কথা বললেন, ওইখানে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এই ষড়যন্ত্রের কোনো সাক্ষী নেই। বারবার আসামিপক্ষের উচ্চ আদালতে আবেদন এবং এ মামলায় 52 আসামির অনেকেই অন্য মামলায় অভিযুক্ত হওয়ায় সেসব মামলার হাজিরার কারণে গ্রেনেড হামলা মামলার বিচার শেষ হতে বিলম্ব হচ্ছে বলেও জানায় রাষ্ট্রপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত কুষ্টিয়ার মাহবুব রশিদের পরিবার আজও বিচারের অপেক্ষায়। এক যুগ পরও জড়িতদের শাস্তি না হয় ক্ষুব্ধ প্রাণ হারানো পটুয়াখালীর মামুনের স্বজনরা। অবশ্য তার পরিবারকে আর্থিক সহযোগিতার পাশাপাশি স্মৃতি রক্ষায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এদিকে অর্থ সংকটে শিশুকন্যা মিথিলার লেখাপড়া নিয়ে শঙ্কিত মাদারীপুরের নিহত যুবলীগ নেতা লিটন মুন্সির স্বজনরা। কুষ্টিয়া থেকে এস এম রাশেদ, মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিৎ ও পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার সময় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে জীবন বাজি রাখেন দেহরক্ষী মাহবুব রশিদ। গ্রেনেডের আঘাতে প্রাণ হারান কুষ্টিয়ার খোকসা উপজেলার সুলতানপুর গ্রামের এক কৃতি সন্তান। এরপর কেটে গেছে 12 বছর। সন্তান হারানোর ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন শহীদ মাহবুবের স্বজনরা। খবরটা আমার একটু আবেদন যে একটু উন্নত মানের, যাতে বাইরের যারা আসে না আসে দেখে যাতে জিনিসটা বুঝতে পারে যে প্রধানমন্ত্রীর দেহরক্ষীর এই খবরটা, এরকমের আমার একটা আশা আছে যদি প্রধানমন্ত্রী। সেদিনের নৃশংস গ্রেনেড হামলায় নিহত পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুরা গ্রামের মামুনের বাড়ি আজও শোকাচ্ছন্ন। একমাত্র ছেলেকে হারানোর দুঃসহ সেই বেদনা 12 বছর ধরে তাড়া করে বেড়ায় তার পরিবারকে। পাশাপাশি নানা আশ্বাস পেলেও কেউই এগিয়ে না আসায় আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনরা। 11টা বছর যাইতে আছে, এর মধ্যে কোনো সুস্থ বিচার পাইনি। তার পরিবারের এখন পর্যন্ত কোনো ওই ধরনের উন্নতি হয়নি। আমরা চেয়েছি তার নামে একটি সড়ক এখানে স্থাপন করার জন্য, এবং সেটাও বাস্তবায়ন হয়নি। এদিকে মাদারীপুরের মিথিলা যখন বাবা লিটন মুন্সিকে হারান তখন তার বয়স 1 বছরও হয়নি। নানা নানির কাছে বড় হওয়া মিথিলার কাছে বাবার স্মৃতি বলতে রয়েছে কয়েকটি ছবি। আর আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়া ব্যাহত হয় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্বজনরা। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। ভিসা জটিলতা ও চরম অব্যবস্থাপনায় হজ যাত্রা শুরুর পর যাত্রীর সংকটে এখন পর্যন্ত 15টি ফ্লাইট বাতিল করেছে বিমান। ভিসা না পায় অধিকাংশ যাত্রী টিকিট কাটতে পারেননি জানিয়ে হজ এজেন্সিস অব বাংলাদেশ হাব বলছে, হজ ক্যাম্পের পরিচালকের অসহযোগিতায় ভিসা এবং ডিও লেটার পাচ্ছেন না তারা। তবে আগামী 2-3 দিনের মধ্যে এ সংকট কেটে যাওয়ার আশ্বাস দিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক। এবছর 4 আগস্ট শুরু হয় হজ ফ্লাইট। কয়েকদিন ঠিকমতো চলার পর 11ই আগস্ট থেকে হঠাৎ করেই যাত্রী সংকটে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মূলত 50টিরও বেশি হজ এজেন্সি বিমানের সিট বরাদ্দ নিলেও শেষ মুহূর্তে তারা টিকিট না কেনায় এ সংকট সৃষ্টি হয়। ফলে গত কদিনে 15টি ফ্লাইট বাতিল করতে হয় বিমান বাংলাদেশকে। তবে হজ এজেন্সিগুলো ফ্লাইট বাতিলের দায় না নিয়ে অভিযোগ করছে, হজ অফিসের অব্যবস্থাপনায় যথাসময়ে ভিসা না পাওয়ায় যাত্রা বাতিল করতে হয়েছে তাদের। আমার হজ পরিচালকের কারণে উনি ডিউ দিচ্ছে না, এই জন্য আমার ভিসা হচ্ছে না। ভিসা না হওয়ার কারণে তো আমার ফ্লাইটগুলো বিপর্যয় হচ্ছে। ভিসা নাই, টিকিট হবে, টিকিটওয়ালারা টিকিট নিয়ে বসে আছে, বিমান নিয়ে বসে আছে। আমরা সংকট সৃষ্টি করব কিভাবে? বিভিন্ন অভিযোগে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও হজ ক্যাম্পের পরিচালকের পদত্যাগও দাবি করেন তারা। রাত্রে 12টার পরে হজ পরিচালক উনি অফিস করেন, ওই ওনার আশকুড়াতে কম্পিউটার বসে রাখছেন, সেখান থেকে প্রফেসরের সার্টিফিকেট যারা নিয়ে আসছেন ওনার লোকজনেরা দেখা দিচ্ছে, আর উনি 20,000 টাকা করে নিয়ে রাত্রে 12টার পরে ডিও সিগনেচার করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি, 24 ঘন্টার মধ্যে যদি অপসারণ ধর্ম সচিব হজ পরিচালককে যদি না করা হয়, আমাদের 1400 এজেন্সিদের নিয়ে সারা বাংলাদেশের হাজিদেরকে নিয়ে আমরা মাঠে নামতে, রাজপথে নামবো। তবে অসহযোগিতার অভিযোগ অস্বীকার করে হজ ক্যাম্প পরিচালক বলছেন, এখনো পর্যন্ত প্রায় 80% যাত্রীর ভিসা তারা হাতে পেয়েছেন। এছাড়া বিদ্যমান সমস্যা শিগগিরই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এখনো প্রায় 15-16 দিন বাকি আছে। প্রায় আমাদের 46,000 হজ যাত্রী আল্লাহর রহমতে নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। 80% ভিসা সম্পন্ন হওয়ার পথে। ইনশাআল্লাহ অচিরেই সমস্ত ফ্লাইট পরিপূর্ণ আকারে যাবে এবং হজ যাত্রীরা পৌঁছাতে পারবে। সরকারি বেসরকারিভাবে এবছর হজে যাচ্ছেন 1,01,787 জন বাংলাদেশি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে এবার সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট বসার সম্ভাবনা রয়েছে 21টি স্থানে। গাবতলীর একটি স্থায়ী হাট ছাড়াও ঢাকা দক্ষিণে 12টি ও উত্তরে 8টি অস্থায়ী হাট বসবে। এদিকে বিগত বছরের চেয়ে কম মূল্যে ইজারা দেওয়া হবে না জানিয়ে কর্তৃপক্ষ বলছেন, কয়েকটি হাটে কাঙ্ক্ষিত দর না পাওয়ায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অন্যদিকে জনস্বার্থ বিবেচনা করে রাজনৈতিক প্রভাবে ইজারা না দেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় গাবতলী পশুর হাটে বেচাকেনা চলে সারা বছরই, কিন্তু কুরবানির সময় চাহিদা বাড়ায় আরো কিছু জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি দেয় নগর কর্তৃপক্ষ। বিগত সময়ে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন জায়গাতেও হাট বসেছে, অথবা নির্দিষ্ট সীমা ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে হাটের গণ্ডি। পরিবেশবিদরা বলছেন, ইজারা দেওয়ার সময় পরিবেশ ও জনদুর্ভোগের কথা বিবেচনায় আনা প্রয়োজন। রাজনৈতিক বিবেচনায় কোনো হাট না দেওয়া এবং এমনভাবে হাট দেওয়া যেখানে যেটা প্রয়োজন সেইভাবে দেওয়া, তার নিরিখে যেন আমরা সাধারণ জনগণ সে হাট থেকে কোরবানির পশু ক্রয় স্বাচ্ছন্দ্য করতে পারি। একই সঙ্গে যে গোবর এবং যে গোখাদ্য অবশিষ্টাংশ থাকবে সেগুলো যেন পরিবেশ সম্মতভাবে অপসারণ করা হয়। ঢাকা দক্ষিণে 12টি হাটের প্রস্তাব থাকলেও কয়েকটি স্থান নিয়ে আইনি জটিলতা ও কাঙ্ক্ষিত দর না ওঠায় মোট সংখ্যা এখনো নির্ধারিত হয়নি। তবে এবার সীমানার বাইরে হাট বসতে না দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানের দাবি কর্তৃপক্ষের। লোকেশন ম্যাপ এবং কত স্কোয়ার ফিট বা মিটারের মধ্যে হবে তার একটি সংখ্যা আমরা স্থির করব। আমরা স্ট্রংলি বলে দিব যে এর বাইরে কোনোভাবেই হাট বৃদ্ধি করা যাবে না, যাতে করে জনগণের দুর্ভোগ না হয়। ঢাকা উত্তরে প্রস্তাব রয়েছে 8টি অস্থায়ী হাটের। পূর্বাচলের পুলিশ হাউজিং এর খালি জায়গা, উত্তরা, খিলক্ষেত, বনরূপা, মিরপুর 6 নম্বর ইস্টার্ন হাউজিং এর খালি জায়গা ও নতুন হাট হিসেবে এসেছে ভাসানটেকের বেনারসি পল্লী মাঠ। বাদ দেওয়া হয়েছে পুরনো একটি হাট। স্থানীয় কিছু নাগরিকদের অসুবিধা হবে এই মর্মে একটি আপত্তি আসার কারণে বসিলা হাটটিকে আপাতত স্থগিত রাখা হয়েছে। ইতোপূর্বে ঢাকা জেলা প্রশাসনের আওতায় থাকলেও এবার আফতাবনগর, আশিয়ান সিটি হাউজিং ও ভাটারা সাইদনগর পশুর হাটের ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখ নৌযাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিটের বুকিং স্লিপ জমা নেওয়া হবে। শুরু হবে আগামীকাল থেকে। 27 অথবা 28 আগস্টের দিকে কেবিনের অগ্রিম টিকিট হাতে পেতে পারেন যাত্রীরা। আর টিকিট কালোবাজারিদের হাত থেকে রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন লঞ্চ মালিকরা। অন্যদিকে স্টিমারের বুকিং শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। আমিনুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথে লঞ্চের কেবিন টিকিট পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। আর ঈদের সময় কেবিনের একটা টিকিট হয়ে যায় সোনার হরিণ। এ কারণে অগ্রিম টিকিট ছাড়ার খবর জানতে ব্যাকুল থাকেন ঘরমুখ যাত্রীরা। এবার ঈদুল আজহা উপলক্ষে কাল থেকে শুরু হবে কেবিনের জন্য বুকিং স্লিপ জমা নেওয়া। বুকিং স্লিপগুলো আমরা যাচাই বাছাই করব। এরপরে এই মাসের শেষ দিকে 27 অথবা 28 তারিখে কেবিনগুলির অগ্রিম টিকিট যাত্রীদের হাতে তুলে দিতে পারবে বলে আমরা আশা করছি। কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই লঞ্চ মালিক। কেবিনের টিকিট যাতে কালোবাজারির হাতে না যায় সেই জন্য আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। প্রতিবার নিজস্ব তত্ত্বাবধানে টিকিট ব্যবস্থা গ্রহণ করি, এবারও তাই করব। আর স্টিমারের বুকিং শুরু 1 সেপ্টেম্বর থেকে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। স্টিমারের কেবিনের অগ্রিম টিকিট 1 সেপ্টেম্বর তারিখ নাগাদ শুরু হতে পারে। এই টিকিট পেতে হলে বিআইডব্লিউটিসির ঢাকাস্থ প্রধান কার্যালয় রকেটেশনের শাখায় যোগাযোগ করতে হবে। প্রতিবার নেন এবারও ঈদের 1 সপ্তাহ পূর্বে বিআইডব্লিউটিসির স্টিমার স্পেশাল সার্ভিস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইনে পাওয়া যাবে স্টিমারের কেবিনের টিকিট। লঞ্চগুলোতে শুধু কেবিনের টিকিট অগ্রিম বুকিং করা যায়। তৃতীয় শ্রেণীর টিকিট ভ্রমণের দিন লঞ্চে দেওয়া হয়। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদে আরো থাকছে। Neymar of Barcelona of Brazil gives Brazil their first ever World Cup Olympic gold medal. পেনাল্টি শুটআউটে জার্মানিকে 5-4 গোলে হারিয়ে অলিম্পিকে ফুটবলে প্রথম স্বর্ণ ব্রাজিলের। ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের চেষ্টায় গাজীপুরের চন্দ্রায় সুতা কারখানার আগুন অনেকটা নিয়ন্ত্রণে। তবে ভবনের বিভিন্ন তলায় এখনো নিভু নিভু করে আগুন জ্বলতে দেখা গেছে। এর আগে গতকাল সন্ধ্যা 6টার দিকে এক দফা আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দিলেও এর কিছুক্ষণ পরই আবার আগুন জ্বলে ওঠে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ভবনটিতে ফাটল দেখা দেয়ায় ধসের আশঙ্কা করা হচ্ছে। গাজীপুর প্রতিনিধি মনিরুল আলমের সহায়তায় রিপোর্টার তোহা খান তামিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অবশেষে আগুন লাগার প্রায় 26 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে ছাই ভবনের মালামাল, মেশিনপত্র।
এর আগে শনিবার দিনভর চেষ্টা চালিয়েও গাজীপুরের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিন সন্ধ্যা 6টার দিকে একবার আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস, কিন্তু এর কিছুক্ষণ পরই আবারও ভবনের 3য় তলায় দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। পরে ফায়ার সার্ভিসের কয়েক ঘন্টার সমন্বিত চেষ্টায় ভোর 4টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। মূলত অতিরিক্ত তাপ এবং ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া কারখানাটিতে সুতা এবং দাহ্য পদার্থ থাকায় তা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ছে। এখানে কিন্তু মাল্টিফেরাস ম্যাটেরিয়ালস ইনভলভ, বলা যায় না কোন ম্যাটেরিয়ালের কি রিয়াকশনটা হচ্ছে। অ্যাক্রোলিং জাতীয় জিনিসপত্র আপনার জ্বললে পরে প্রচুর পরিমাণে হিট এবং স্মোক উৎপন্ন হয়। তো এরকম পরিস্থিতি ফাইট করতেছি যখন, তখন একটি সময় সাপেক্ষ ব্যাপার। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার রাত 1টার দিকে ওই সুতার কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এদিকে আগুনের তাপে 6 তলা ওই ভবনের বিভিন্ন স্থানের দেয়ালে ফাটল দেখা গেছে। এতে ভবনটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সময় সংবাদ, গাজীপুর। গাজীপুরের চন্দ্রায় সুতা কারখানার আগুনে পুড়ে যাওয়া ভবনের খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাফিন জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন, শুনতেছি? ফাহমিদা, আপনি জানেন যে গাজীপুরের চন্দ্রা এলাকায় যে ভবনটিতে আগুন লেগেছে মূলত গত বৃহস্পতিবার রাত 12টার দিকে, অর্থাৎ ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড, সেই ভবনটির 3 তলায় যেখানে আগুনের সূত্রপাত, আমি এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে আছি। আপনাকে যদি একটু যেখানটিতে আগুন লেগেছিল তার চিত্র দেখায় তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে আগুনের ভয়াবহ যে শিকারটি এই ভবনটি তার স্পষ্ট ছাপ কিন্তু রেখে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু সেখানে এই ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের যে কর্মীরা রয়েছেন তারা সহ একটি ফায়ার সার্ভিসের কিন্তু একটি দল, অর্থাৎ 80 সদস্যের একটি দল কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে। তো তাদের দেওয়া তথ্য মতে শেষ পর্যন্ত আমি একটা বিষয় জানিয়ে রাখতে পারি ফাহমিদা, তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের ভাষায় ফ্রেম আউট হয়ে গেছে, অর্থাৎ আগুনের যে লেলিহান শিখা এখন আর তা পরবর্তীতে আবার জ্বলার কোনো সম্ভাবনা নাই বলে তারা জানিয়েছেন। এই মুহূর্তে তারা কিন্তু গতকালকে থেকে যে 20টি ইউনিটে কাজ করছিলেন এখন কিন্তু তা কিছুটা কমিয়ে এনে 13টি ইউনিটে কাজ করছেন। অর্থাৎ এখন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই ভবনটির একদম আপনি দেখতেই পাচ্ছেন একদম পশ্চিম দিকটিতে কিন্তু 13টি ইউনিট কাজ করছে আগুন একদম পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য। বলা যেতে পারে তারা বলছেন যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো তারা ডিক্লেয়ার দিবেন যে এখানে কাজ হয়তো বন্ধ করবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যারা কর্মী ছিল, অর্থাৎ এই ভবনটিতে যারা কাজ করতেন তারা কিন্তু এখন পরিষ্কারের কাজ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আগুনের যে ভয়াবহ শিকার হয়েছিল এবং তার ফলশ্রুতিতে যেই জিনিসগুলো ছিল, অর্থাৎ সুতার এই কারখানাটি এবং সুতার স্তূপ কিন্তু এখানে পুরে কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন মোটামুটি এই ধ্বংসস্তূপটি এখান থেকে সরিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা তো করছেনই ফায়ার সার্ভিস, সেই সাথে কাজ চালিয়ে যাচ্ছেন এই ভবনটিতে কর্মরত শ্রমিকরা, অর্থাৎ প্রায় 150 থেকে 150 থেকে 160-170 জনের একটি দল, অর্থাৎ ফায়ার সার্ভিস সহ এরা কিন্তু কাজ করছেন। তো তারা বলছেন যে যদি এই বিভিন্ন ফ্লোরে, অর্থাৎ বিভিন্ন তলায় 3য় থেকে 5ম তলা পর্যন্ত এই 3টে তলায় কিন্তু সুতোর স্তূপ ছিল, এই স্তূপগুলো যদি সরিয়ে নেওয়া সম্ভব হয় তাহলে একদম স্পষ্টভাবেই কিন্তু তারা ডিক্লেয়ার দিবেন যে এখানে আর কোনো কাজ এখন পর্যন্ত হবে না। একটা বিষয় জানি রাখি, গত বৃহস্পতিবার রাত 12টার দিকে আগুনের ঘটনাটি ঘটে। পরবর্তীতে তার কিছুক্ষণ পরেই কিন্তু ফায়ার সার্ভিসের 20টি ইউনিট কাজ করে এবং গতকাল সন্ধ্যার বিকেলের দিকে, অর্থাৎ শনিবার বিকেলের দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে বলে একটি ঘোষণা দিলেও কিন্তু পরবর্তীতে আবার আগুনের ভয়াবহ শিকার হয়। আপনি দেখতেই পাচ্ছেন, আপনি যদি একটু ছবিগুলো দেখাই যে আগুনের ফলশ্রুতিতে কিন্তু পুরো ভবনের ছাদ থেকে শুরু করে কিন্তু পুরো আশেপাশের যে দেয়াল আছে, দেয়ালে কিন্তু ফাটল ধরেছে, তাই স্পষ্টই বোঝা যাচ্ছে। তো মোটামুটি এখন পর্যন্ত উদ্ধার কাজ শেষের দিকে ফায়ার সার্ভিস জানিয়েছেন। ফাহমিদা, আপনার মাধ্যমে পরবর্তীতে আরো কিছু আপডেট থাকলে আমরা দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের খবর ছিল এই পর্যন্তই। ফাহমিদা। দর্শক, গাজীপুরের চন্দ্রায় সুতা কারখানায় যে আগুন লেগেছে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে, যদিও কিছু স্থানে এখনো আগুন জ্বলছে। সেখানকার বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শাফিন জাহিদ। বিএনপির সঙ্গে কোনো আলোচনা ও রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের শোক দিবসের আলোচনা সভায় দলটির নেতারা বলেন, বিএনপি ঐক্যের কথা বললেও এর মধ্যেই জনগণের মাঝে ঐক্য হয়েছে। বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি জামায়াত জঙ্গি তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। জামাতের গর্ব থেকে জন্ম নেওয়া দলটি কোনো অবস্থাতেই জামাতকে ত্যাগ করতে পারবে না।
বিএনপির অনেক কনিষ্ঠ নেতা বা অনেক মুক্তিযুদ্ধের পক্ষের নেতা অনেকে বলার চেষ্টা করেন জামাতকে ত্যাগ করার জন্য, কিন্তু লক্ষ্য করবেন খালেদা জিয়া কোন অবস্থাতেই জামাতকে পরিত্যাগ করতে পারবে না। 20 দলীয় জোটের বৈঠকেও জামাতকে আমন্ত্রণ জানা হয়েছে, জামাতকে ছাড়া তারা কোন অবস্থাতেই চলতে পারে না। বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য এই জঙ্গিবাদী তৎপরতা তারা চালাচ্ছে। জঙ্গি বলতে কোনো আইএস, আল কায়দা বা কোনো সংগঠনের কথা, বিদেশি সংগঠনের কথা বললে চলবে না। এরা জামাত এবং বিএনপি। আজকে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে জনসমক্ষে প্রমাণিত হল, তাদের সাথে এই দেশের মানুষের কোন সম্পর্ক থাকতে পারে না, তাদের সাথে আলোচনা করার কোন সুযোগ থাকতে পারে না, তাদেরকে নিয়ে রাজনীতি করবার কোন প্রশ্ন থাকতে পারে না। বাংলাদেশকে যদি আবার সেই আগের জায়গায় নিয়ে যেতে হয়, তবে তো শেখ হাসিনার এই যাত্রাকে অব্যাহত রাখা যায় না। তাই তারা বারবার শেখ হাসিনার উপরে আঘাত হানছে। আজকে ঐক্য হয়েছে, শেখ হাসিনার ডাকে আজকে 16 কোটি মানুষ ঐক্যবদ্ধ। সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারলে জঙ্গিবাদের কবল থেকে মুক্তি মিলবে না। বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটলের আত্মার শান্তি কামনায় গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি বলেন, সরকার বিএনপিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা হুমকি দিচ্ছেন যে বিএনপিকে নির্মূল করে দেওয়া হবে। এটাতে কিন্তু একটি ষড়যন্ত্রের আভাস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা আসলেও বিএনপিকে তারা মূল রাজনৈতিক ধারা থেকে সরিয়ে দিতে চান। মানুষের অধিকারগুলোকে যদি আপনারা রক্ষা করা না যায়, আরো অধিক গণতন্ত্র যদি না দেওয়া যায়, তাহলে এই জঙ্গিবাদের ভয়াবহতাকে প্রতিরোধ করা শুধুমাত্র এই সরকারের মিথ্যাচার দিয়ে সম্ভব হবে না। এটাকে প্রতিরোধ করতে হলে জনগণকে আরো বেশি ক্ষমতাশালী করতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সময় সংবাদে আরো থাকছে, তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে বিয়ে বাড়িতে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30-এ, আহত কমপক্ষে 94 জন। রংপুরে ট্রেনের ধাক্কায় নসিমনের 4 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 3 জন। গতরাতে কাউনিয়ার শিবু মানাসপাড় রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাউনিয়ার ট্যাপা মধুপুর বাজার থেকে 9 ব্যবসায়ী হারাগাছের মিনাস বাজার যাচ্ছিলেন। পথে রেল ক্রসিং এলাকায় পৌঁছালে রংপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক সহ 4 জন নিহত হন, আহত হন আরো 3 জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়। গরু বোঝাই নসিমন নিয়ে আপনার তারা হারাগাত যাচ্ছিল এবং কাউনিয়া রংপুর টু ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এখানে ঘটনাস্থলেই 4 জন মারা যায়। রেল গেট আছে, এখানে কোনো নাই আর কি, গেটম্যান এখানে নাই, এটা অত্যন্ত দুঃখজনক। রংপুর এক্সপ্রেস নামে ট্রেনটি 9টা 15 মিনিটের সময় কাউনিয়ার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলে 9টা 20-এর দিকে পৌঁছলে মধুপুর থেকে গরুবাহী একটা ট্রলি যাচ্ছিল, যখন এটা ক্রস করে সেটা ট্রেনের সামনে পড়ে ধাক্কা লাগে। সিলেটে তাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে নগরীর কুয়ারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ জানায়, রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তাজুল। পথে কুমারপাড়া গরম দেওয়ান বাজারের সামনে এসে পৌঁছালে একটি মোটর সাইকেলে 3 জন যুবক এসে তার রাস্তা আটকায়। এ সময় তারা তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে দেন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে ওসমানী মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে এই ঘটনায় এলাকায় বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে তারা এখানে রেডি হয়ে বই দিচ্ছে, সে তো একটা শোল দিলে বাসায় দিতেছে, তার এখানে খালি কোরবানি হয়েছে, এমনভাবে কোরবানি হয়েছে মেডিকেল নেওয়ার পথে সে মারা গেছে। প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আমরা ফ্যামিলিটারে যেন আর হস্তান্তর না করা হয়। এইভাবে যা একটা আমার বাতিজারে প্রথম আমার বড় ভাইরে আজকে যারে মারছে ওরে সেম জায়গায় কুবাইছে মরিচ দিয়া, এরপরে তার ছেলেরে মারছে, এরপরে এখন তারে মারছে। পূর্ব আর একটা ঘটনা ঘটেছিল, এই ঘটনার জের হিসাবেই এই ঘটনাগুলো ঘটে থাকতে পারে আমাদের একটা ধারণা। আর এই ঘটনা সংক্রান্তে আমরা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমরা এই পর্যন্ত 4 জনকে আটক করতে পারছি।
রাজধানীতে শুরু হওয়া জাতীয় বৃক্ষ মেলায় জমজমাট বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। তবে এবারে মেলা দেরিতে শুরু হয় কিছুটা লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর ক্ষেত্রে মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীকুলের বিষয়টিও চিন্তা করার পরামর্শ পরিবেশবিদদের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। অধিক ঘনবসতির এই ব্যস্ত নগরী ঢাকার পরিবেশকে সুন্দর ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতে প্রতি বছর আয়োজন করা হয় জাতীয় বৃক্ষ মেলার। এতে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ নিয়ে অংশ নিয়েছে নার্সারিগুলো। আর এবারে মেলা বিস্তৃত জায়গা জুড়ে হওয়ায় নানা জাতের পছন্দের গাছগুলো বেশ দেখে শুনে কিনছেন গাছপ্রেমীরা। বাসা বাড়িতে আমরা তো ব্যস্ত থাকি, চাকরি করি, সকালবেলা যাই, সন্ধ্যার সময় আসি, অত পরিচর্যা করার তো সময় পাওয়া যাবে না, তাই না? এরকম গাছ আর কি, যাতে বাসায় রুমের মধ্যেও নিয়ে মাঝে মাঝে রাখতে পারি। এখানে আসলে সুবিধা ভ্যারাইটি সব পাওয়া এক জায়গাতেই পাওয়া যাচ্ছে, এটা তো আর আপনি আর সম্ভব না অন্য কোথাও। আমার ছোট একটা বারান্দা আছে, ওটার মধ্যেই করি প্ল্যান্টেশন। আমার বড় করে করার খুব ইচ্ছা, কিন্তু স্পেসের জন্য আসলে পারা যায় না। দাম বেশি, যেটা পছন্দ সেটাতে 2 লাখ হইলেও লিয়ে যাবেন, তাতে কোনো প্রশ্ন না। দামের লিগে তো বাঁচবে না, পছন্দ হইলেই। বিভিন্ন জাতের ফুল ও ফল গাছের পাশাপাশি অফিস ও বাসাবাড়ির সৌন্দর্য বর্ধনে এবং সবুজের রঙে আঁকতে ক্রেতারা কিনছেন এই ঝুলন্ত গাছগুলো। এক্ষেত্রে দাম যতই হোক শৌখিনতাকেই গুরুত্ব দিচ্ছেন তারা। গোল্ডফিশ ভাইন, লিপিস্ট অর্কিড, ক্যাঙ্গারু পকেট সহ বিভিন্ন নামের এই গাছগুলো বিক্রি হচ্ছে 300 থেকে 2000 টাকা পর্যন্ত। চলতি বছর সব ধরনের গাছের বিক্রি বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে মেলা দেরিতে শুরু হয় আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ তাদের। প্রতি বাসায় ঝুলন্ত বা মানি প্ল্যান্ট জাতীয় সবুজ রাখার জন্য বারান্দার গাছের একটা পরিকল্পনা হয়েছে, সেটা আমাদের কাছ থেকে তারা ক্রয় করছে। ফলজ গাছ সবচেয়ে বেশি বিক্রি হয়, আর এমনি ইনডোর প্লান্ট বা অর্নামেন্টাল কিছু প্লান্ট আছে, ক্যাকটাস, অর্কিড, শোভাবর্ধনকারী প্লান্ট, এগুলোও বিক্রি হয়। আমাদের একটু লেট হয়ে গেছে, মেলাটা আরো 2 মাস আগে আমাদের প্রতি বছর হয়। তারপরে আবহাওয়া মোটামুটি ভালো আছে, এতে মানুষের আগ্রহটা গাছ লাগাবার আরো একটু বাড়ছে। শুধু অর্থ আর শৌখিনতার চিন্তা না করে পরিবেশের ভারসাম্যে পশু পাখিও উপকৃত হবে এমন গাছ কেনার পরামর্শ পরিবেশবিদদের। কোন গাছ আমি লাগাবো, সেই গাছ থেকে যে ফল হবে সেটা যেন পশু পাখি খেতে পারে, তাহলে তাদেরও একটা বিচরণ ক্ষেত্র হবে, থাকার জায়গা। বৃক্ষ নির্ধারণের ক্ষেত্রে আমার অনেকগুলি বিষয় দেখা দরকার। একদিকে যেমন ফল, আরেকদিকে কাঠ, আরেকদিকে পশু পাখির আবাসস্থল, পশু পাখির খাদ্য, বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিবে, বিভিন্ন দিক বিবেচনা করে এটাকে আরো বেশি টেকসই করা। 2015 সালে বৃক্ষ মেলায় গাছ বিক্রি হয় 2,99,10,033 টাকা। আর মাসব্যাপী এই মেলার 16 দিনে বিক্রি হয়েছে 2,28,08,684 টাকার গাছ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। একদিকে উচ্চমূল্যের নিম্নমানের পোল্ট্রি খাদ্য ও ওষুধ, অন্যদিকে উৎপাদিত মুরগি ও ডিমের দাম কম। এতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে বগুড়ার পোল্ট্রি শিল্প। বন্ধ হয়ে গেছে জেলার অর্ধেক খামার, বেকার হয়ে পড়েছে শত শত পরিবার। এ অবস্থায় এই শিল্পকে টিকিয়ে রাখতে বাজার মনিটরিং এবং ব্যাংক সুদ কমানোর দাবি পোল্ট্রি শিল্পের নেতাদের। বিস্তারিত বগুড়া থেকে মাজেদুর রহমানের রিপোর্টে। বিপুল সম্ভাবনা নিয়ে বগুড়ায় গড়ে ওঠা পোল্ট্রি শিল্প একসময় ছিল আকর্ষণীয় লাভজনক ব্যবসা। ফলে স্বল্প পুঁজির এই শিল্পে উৎসাহী হয়ে ওঠে শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার যুবকরা। কিন্তু সরকারি নজরদারির অভাবে গত কয়েক বছরে এই শিল্পের বাজার হয়ে পড়েছে পুরোপুরি অস্থিতিশীল। পোল্ট্রি খাদ্য, বাচ্চা ও ঔষধের মূল্য বেড়েছে দফায় দফায়। আর বাজার মনিটরিং না থাকায় ভেজাল ঔষধ আর নিম্নমানের খাদ্যে বাজার সয়লাভ হয়েছে। এতে করে মোরগ আর অপুষ্টিতে মারা যাচ্ছে মুরগি। অন্যদিকে উৎপাদিত ডিম ও মুরগির দাম না বাড়ায় লোকসানের মুখে পড়েছেন প্রান্তিক খামারিরা। অনেকে পুঁজি হারিয়ে নিঃস্ব ও বেকার হয়ে পড়েছেন। খাদ্য আজকে এক দাম, কালকে এক দাম, আরেকদিন আরেক দাম, এই বাড়তি থাকে খাদ্য। ডিগুতে দাম ওষুধ নিতে মোটামুটি ভালো কাজ করে। যখন আমরা বাজারের দোকানে ওষুধ নিতে তখন কাজ করে না। কোনো পরীক্ষা নিরীক্ষা কর্ম কোনো ব্যবস্থা নাই, কিছু নাই, এই কারণে মুরগির বিভিন্ন সমস্যা দাঁড়াচ্ছে। চড়া সুদে ব্যাংক ঋণ এবং স্থানীয়ভাবে মুরগির রোগ, খাদ্য ও ওষুধের মান নিয়ন্ত্রণে ল্যাব না থাকায় প্রতিনিয়ত প্রতারিত ও ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ খামার মালিক নেতাদের। পরীক্ষাগার আছে, সেটি টেকনিশিয়ানের অভাবে আসলে এটা চালু হচ্ছে না। দ্বিতীয় কথাটি হচ্ছে যে ব্যাংক ঋণের সুদের হার যদি না কমানো হয়, তাহলে যে সমস্ত খামারিরা ব্যাংক ঋণ গ্রহণ করে খামার পরিচালনা করছেন, তাদের পক্ষে এই খামার পরিচালনা করা আর সম্ভব হবে না। প্রাণী সম্পদ কর্মকর্তার মতে খামারিদের ক্ষতির বড় কারণ হচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট। দেশের 36 ব্যবসায়ীর কাছে লেয়ার ও ব্রয়লার খামারিরা জিম্মি হয়ে পড়েছেন। বাচ্চা সরবরাহের ব্যাপারে বাংলাদেশে আমার জানা মতে 36 জন ব্রিডার ফার্মার আছে। তাদের বাচ্চা তাদের ডিলার এজেন্টের মাধ্যমে বিক্রি করে এবং এই ডিলার বা এজেন্টের মাধ্যমেই তারা ঔষধ,
ভ্যাকসিন এগুলো খামারিরা কিনতে বাধ্য হয়। বগুড়াতে ছোট বড় খামার রয়েছে প্রায় ৮,০০০। এই খামারগুলিতে পালন করা হচ্ছে লেয়ার, ব্রয়লার ও সোনালী জাতের মুরগি। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেশের বাইরের খবর। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের গাজিয়ান্তেপ শহরে বিয়ে বাড়িতে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০-এ। আহত হয়েছে আরও কমপক্ষে ৯৪ জন। গাজিয়ান্তেপ শহরের গভর্নর জানিয়েছেন আগদের এলাকায় এই সন্ত্রাসী হামলা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে বিয়ের আসরে বোমা বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী। এই ঘটনার পরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা কর্মীরা। এখনও কেউ দায় স্বীকার করে না নিলেও তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টি এর জন্য দায়েশ অর্থাৎ আইএসকে দায়ী করেছে। তবে কুর্দিরাও হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গেল মে মাসে গাজিয়ান্তেপে এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় 2 পুলিশ সদস্য নিহত হন। সিরিয়ায় চলমান সংকট নিরসনে এবং দেশটির সম্ভাব্য বিভক্তি ঠেকাতে আগামী 6 মাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তুরস্ক। শনিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। এ সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে থাকতে পারলেও কোনোভাবেই তিনি ভবিষ্যৎ সরকারের অংশ হতে পারবেন না বলেও জানান ইলদিরিম। একই সঙ্গে আগামী দিনগুলোতে সিরিয়ায় যুদ্ধ বন্ধে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় তুরস্ক সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলে জানান তুর্কি প্রধানমন্ত্রী। রিও অলিম্পিকের খবর। অবশেষে পারল নেইমারের ব্রাজিল। পেনাল্টি শুট আউটে জার্মানিকে 5-4 গোলে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিতল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দুর্দান্ত এক ফ্রি কিকের পর পেনাল্টি থেকেও জয়সূচক গোল করেন খোদ অধিনায়ক নেইমার। ব্রাজিলের বিখ্যাত স্টেডিয়াম মারাকানায় এই জয় দিয়ে দক্ষিণ আমেরিকার প্রথম অলিম্পিকটি স্মরণীয় করে রাখল ব্রাজিল ফুটবল দল। স্বাগতিক ব্রাজিল, প্রতিপক্ষ জার্মানি। তাদিও মিনেরিওর সেই স্মৃতি ব্রাজিলিয়ান মাত্রই মনে পড়তে বাধ্য। সেই ব্রাজিল আর এই ব্রাজিলে, সেই জার্মানি আর এই জার্মানিতে আকাশ পাতাল পার্থক্য। সেসব ছাপিয়ে সবচেয়ে বড় পার্থক্যের নামটা নেইমার। মারাকানা 70,000 আসন কানায় কানায় পূর্ণ স্বর্ণ জয়ের মহারণ দেখতে। তাদের বুকের ধুকপুকুনি বাড়িয়ে দিয়ে 9 মিনিটেই জার্মান শট ব্রাজিলের পোস্টে লেগে ফেরত আসে। বারে বল লাগা শোধ নিলেন নেইমার, সেও রাজকীয় ভঙ্গিমায়। 27 মিনিটে বাবা রাজশাহীর ছেলে আব্দুল্লাহ আল মামুন আর মা রাশিয়ান। মায়ের দেখানো থেকে শুরু 16 কোটির মানুষের দেশে কেউ যে পদক এনে দিতে পারেননি দেশকে, বিদেশির রূপ ধরে হলো মার্গারিটা এনে দিলেন সেই মুকুট। রায়হান মাসুদ, সময় সংবাদ। লুইস সুয়ারেজের হ্যাট্রিক ও লিওনেল মেসির জোড়া গোলের বদৌলতে বড় জয় নিয়ে লা লিগা মিশন শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। রিয়াল বেটিসকে 6-2 গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। আর ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিস্টার সিটির সাথে গোল শূন্য ড্র করল লন্ডনের ক্লাব আর্সেনাল। শুরুটা হলো তেমন, ঠিক যেমনটা প্রত্যাশিত। এর আগেও 24টি লা লিগার রূপোলি শিরোপায় যাদের চুম্বন, তাদের তো এমন বিধ্বংসী রূপেই মানায়। আর মেসি সুয়ারেজরাও নু কামকে দিলেন উৎসবের সুযোগ। রিয়াল বেতিসের বিপক্ষে গোল উৎসবে শুরু করেন সুপার কাপের নায়ক আর্দা তুরান। বেতিসের স্পেনিশ স্ট্রাইকার রুবেন কাস্ত্রো অবশ্য 15 মিনিট বাদেই শোধ দেন সেই গোল। এরপর যা হলো তাকে ছেলে খেলাও বলা চলে। রিয়াল বেতিসের রক্ষণকে নাস্তানাবুদ করে রাখেন মেসি সুয়ারেজের লাতিন যুগলবন্দি। চুলের বেশ বদলালেও মেসি যেন সেই পুরনো রূপে 37 ও 57 মিনিটের স্বকীয় ভঙ্গিমায় বল জড়ান প্রতিপক্ষের জালে। কিন্তু ম্যাচের মূল নায়ক সুয়ারেজ 42, 56 ও 82 মিনিটে গোল দিয়ে পূরণ করেন নিজের হ্যাট্রিক। গত আসরের সর্বোচ্চ এই গোলদাতা এবারেও এগুচ্ছেন সঠিক পথে। রিয়াল বেতিস 84 মিনিটে একটি গোল ফেরত দিলেও সেটা কেবল ব্যবধানই কমায়। 6-2 এর বড় জয়ে প্রিমেরা ডিভিশন শুরু করল লুই এনরিকের দল। কিং পাওয়ার স্টেডিয়ামে নিজেদের প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটি ও 3বারের চ্যাম্পিয়ন আর্সেনাল। কিন্তু হাই ফুটবল বিধাতাই যেন দু দলের জন্য লিখে রাখেন ভিন্ন পাণ্ডুলিপি। একের পর এক গোল মিসের মহড়া বসে লিস্টারের মাঠে। রক্ষণ ভুল করলেও প্রহরী ভুল করতে নারাজ। বক্সের বাইরের বল হেড করেই ক্লিয়ার করেন ক্যাসপার স্মাইকেল। লিস্টারের 8টি শটের বিপরীতে আর্সেনাল গোলমুখী শট নেয় 13টি, যার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র 4টি। এসব পরিসংখ্যানই বিফলে যেত যদি 92 মিনিটে মাহারেজের শটে পা বাড়িয়ে না ঠেকাতেন পিতর চেক। গোলবিহীন এই ম্যাচের ফলে লিগের প্রথম 2 ম্যাচেই জয়হীনভাবে শেষ করল লিস্টার ও আর্সেনাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
এক যুগেও 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কাজ শেষ না হয় ক্ষুব্ধ স্বজনহারা পরিবারগুলো। প্রথম প্রহরে বঙ্গবন্ধু এভিনিউতে মোমবাতি প্রজ্বলন। 3বার তদন্ত ও আসামিরা একাধিক মামলায় জড়িত থাকায় 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কাজে বিলম্ব দাবি রাষ্ট্রপক্ষের। এবছরই আইনি প্রক্রিয়া শেষ করার আশাবাদ। রাজধানীতে এবার সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট বসতে পারে 21টি স্থানে। রাজনৈতিক প্রভাবে ইজারা না দেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। ঈদে ঘরমুখ যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিং স্লিপ জমা কাল থেকে। স্টিমারের বুকিং 1 সেপ্টেম্বর। কালোবাজারি প্রতিরোধে ব্যবস্থা। গাজীপুরের চন্দ্রায় সুতা কারখানার আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ভবনে ফাটল, ধসের আশঙ্কা। সব মালামাল পুড়ে ছাই। Neymar of Barcelona of Brazil gives Brazil their first ever World Cup Olympic gold medal. পেনাল্টি শুটআউটে জার্মানিকে 5-4 গোলে হারিয়ে অলিম্পিকে ফুটবলের প্রথম স্বর্ণ ব্রাজিলের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।